একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম। দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত দলটির নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ভাষণটি পর্যালোচনা করে দেখে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হওয়ার কথা 2029 সালে, কিন্তু সেখানে মাঝখানে 2026 সালের নির্বাচন কিসের? এই জুলাই সনদের আইনের ভিত্তিতে তৈরির মাধ্যমে হবে, কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। নির্বাচনের ব্যাপারেই তাদের তৎপরতা এবং তাদের আগ্রহটা এবং এটা নিয়েই তাদের ব্যাপারটা আমরা গুরুত্ব দেখেছি, কিন্তু মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচারের ব্যাপারটা অত গুরুত্ব আমরা দেখি নাই। জুলাই সনদের ভিত্তিতে আগে তৈরি হবে, এরপর জাতীয় নির্বাচন হবে। যেহেতু সরকার এখানে যেদিন নির্বাচন সেদিন গণভোটের কথা বলেছে, এটা জাতি হতাশ হয়েছে, এ হলো বাস্তব কথা। কারণ একই দিনে জাতীয় নির্বাচন আর একই দিনে গণভোট, এটা কিন্তু বাস্তবে মানুষকে হতাশা করেছে। যশোরের অতি ফর্সা রঙের কারণে পিতৃ পরিচয় হারানো 3 বছরের শিশু আফিয়া ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 10 দিনের মধ্যে তাদের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি আফিয়ার পূর্ণাঙ্গ লেখাপড়ার দায়িত্বও নিয়েছেন। একই সঙ্গে শিশুটিকে বাবার পরিবারে ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি। সকালে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানা বাড়িতে গিয়ে তারেক রহমানের এই বার্তা পৌঁছে দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর 3 আসনের প্রার্থী অনিন্দু ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখার পরপরই বিএনপি চেয়ারম্যানের এই নির্দেশে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমার এই অবস্থা দেখে অনেক সাংবাদিক ভাইরা এসে আমাকে অনেক হেল্প করেছেন। তাদের জন্য আমি এখন অনেকটাই ভালো আছি। সাংবাদিক ভাই সবাইদেরকে যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ জানাবো। প্রথমে তো ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং পরবর্তীতে সময় টিভি এই নিউজটা করেছে। আসলে সাংবাদিকতা এমনই হওয়া উচিত। বাচ্চাটার মার চাওয়া হচ্ছে বাচ্চাটা আমাদের মতো পড়ালেখা করবে, ওর পড়ালেখা করবার যতদিন পড়ালেখা করতে চাইবে। ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বতভাবে সাথে থাকবে। ঝিনাইদহে মানসিক প্রতিবন্ধী নাজদিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ সকালেই শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে যান। সেখানে মানসিক প্রতিবন্ধী নাজদিনের পরিবারের সাথে কথা বলেন ও তার চিকিৎসার জন্য তারেক রহমানের দেয়া সহযোগিতা তুলে দেন। এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য সচিব মোকসাইদুল মমিন মিথুন, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের নাসির মণ্ডলের মেয়ে নাজদিনের মানসিক প্রতিবন্ধী হওয়ার পরিবার থেকে তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যম সংবাদ প্রচার করে। সংবাদটি তারেক রহমানের নজরে এলে তিনি ওই পরিবারের সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশ দেন। মাধ্যমে আমরা নাজদিনের তথা তার পরিবারের সহায়তার জন্য তিনি কিছু শুভেচ্ছা পাঠিয়েছেন তার চিকিৎসার জন্য, সেটা আমরা হস্তান্তর করে গেলাম এবং নাজরিনের পরিবারটি যদি ভালো চলে সেই দিকে আমরা খেয়াল রাখার জন্য আমরা তাদেরকে বলে গেলাম। 8 বছর আগে বরিশালের বাকেরগঞ্জের গোমায় অপরিকল্পিত সেতুর কারণে বন্ধ হবে লঞ্চ চলাচল, এমন সংবাদ প্রকাশ করে মাই টিভি। এরপরে বন্ধ হয় সেই আলোচিত গোমা সেতু নির্মাণ। পুনরায় উচ্চতা বাড়িয়ে সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকেরগঞ্জ বরিশালের নতুন এই সেতু বন্ধনের সম্ভাবনার স্বপ্নে বিভোর এই অঞ্চলের মানুষ। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। 2018 সালে বরিশালের বাকেরগঞ্জ, দুমকি, পটুয়াখালী ও লোহালিয়ার 4 উপজেলার কয়েক লাখ মানুষের যাতায়াতের সুবিধার্থে গোমা সেতু নির্মাণ কাজ শুরু হয়। রাঙামাটির ওই নদী থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ সহ নৌযান চলাচলে সেতুর উচ্চতায় বাধার সৃষ্টি হবে এমন শঙ্কা নিয়ে বিআইডব্লিউটি এর সার্ভে রিপোর্টের তথ্যে
বিরুদ্ধে প্রথমে সংবাদ প্রকাশ করেন মাই টিভি। ধন্যবাদ জানাচ্ছি মাই টিভিকে, যেহেতু এই ব্রিজটা নিয়ে যখন উচ্চতার সংকট ছিল, লঞ্চ চলাচলে বা বাধাগ্রস্ত হয়েছিল, তখন নিউজ করার কারণে এটা উচ্চতা বাড়ানো হয়েছে। পরে সেতু বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান নানা তদারকি নকশার ডিজাইন পরিবর্তনে উচ্চতা বাড়িয়ে 280 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে। সেতু বরাদ্দ 73 কোটি টাকা হলেও প্রকল্প ব্যয় 92 কোটি 53 লাখ টাকা। দীর্ঘদিন যাবৎ ব্রিজটা পড়েছিল, এখন তো এটা হবে, সেই জন্য আমরা অনেক খুশি। আরও দ্রুত এই কাজটি করা দরকার, যাতে আর কালক্ষেপণ না হয়। গত সপ্তাহে সবশেষ স্প্যান বসিয়ে সেতুর পুরোপুরি পূর্ণতা পাওয়া এবং ফেরি ও ট্রলার থেকে মুক্তি পেয়ে খুশি এ অঞ্চলের মানুষ। অ্যাপ্রোচ সড়ক হয়েছে অনেক আগেই, অপেক্ষা শুধু উদ্বোধনের। আমরা এই গোমা সেতু হওয়ায় আমরা অত্যাধিক খুশি। ওইভাবে রক্ষণাবেক্ষণ ঠিকঠাক মতো করে, তাহলে মনে করেন যে মোটামুটি 70-80 বছর এটা আপনার কিচ্ছু হবে না। মূল কাজ শেষ হয়েছে, এখন শুধু হস্তান্তরের অপেক্ষা, দাবি ঠিকাদারের। নভেম্বরের শেষ নাগাদ ডেক স্ল্যাব ঢালাই হইবে, 28 দিন কিউরিং পিরিয়ড থাকে। ডিসেম্বরের শেষ নাগাদ আমরা অবশ্যই এটা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেব। নতুন ডিজাইনে কাজ করা হয়েছে, এখন আর উচ্চতার সমস্যা নেই জানান ইঞ্জিনিয়ার। আগামী কয়েকদিনের ভিতরেই আরসিসি কাস্টিং হবে। আরসিসি কাস্টিং এর পরে ব্রিজটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সকল কাজ সম্পন্ন করে আগামী মাসে সেতুটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। 4 তারিখ একটি স্প্যান, আর গত 6 তারিখ আরেকটি স্প্যান, দুটো স্প্যানই আমরা বসাতে সক্ষম হয়েছি। ডেক স্ল্যাব ঢালাই, তারপর কিউরিং, এই সংক্রান্ত কয়েকটা সময় লাগবে। বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশিত এই গোমা সেতু নির্মাণের মধ্য দিয়ে সড়ক পথে উন্মোচন হলো এক নতুন দিগন্তের। এতে যেমন বাঁচবে সময়, তেমনি সচল হবে এ অঞ্চলের অর্থনীতির চাকা। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। রংপুরের সঠিবাড়ি বাজার এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে নেই কোনো আন্ডারপাস বা ওভারব্রিজ, যার ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হয় সাধারণ মানুষকে। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি বাজার এলাকা দিয়ে গেছে ব্যস্ততম ঢাকা রংপুর মহাসড়ক, কিন্তু এখানে নিরাপদ পারাপারের জন্য তেমন কোনো ব্যবস্থা না থাকায় প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ পথচারীরা। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন মহাসড়কটি। আমাদের যেখানে প্রয়োজন সেই জায়গাটাতে না হয়ে বর্তমানে যে ওভারব্রিজ অবস্থান করছে সেটা একটু বাইরে, যেখানে লোকের সমাগম নেই বললেই চলে। এখানে যে নিয়মে কাজটি করার কথা ছিল বা আশা করছিলাম আমরা সঠিবাড়ির লোক, সেই সিস্টেমে কাজটি হয়নি। স্থানীয়রা জানান, সঠিবাড়ি বাজার এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় এখানে দিনরাত যানবাহনের চাপ থাকে, তবুও নেই কোনো আন্ডারপাস বা ওভারব্রিজ। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নিহতের সাথে আহতের সংখ্যাও বাড়ছে দিন দিন। আমাদের রাস্তা পার হতে অনেক কষ্ট হয়, অনেক মানুষ হয়রানির শিকার হয়। দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। ওভারব্রিজ যে জায়গার হওয়ার কথা ছিল সে জায়গা হয় নাই, পরিপ্রেক্ষিতে বাস স্ট্যান্ড এমন জায়গায় আসছে এখন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার বাড়ি গেছে। সাধারণ মানুষের দাবি, দেরি না করে দ্রুত একটি আন্ডারপাস অথবা ওভারব্রিজ নির্মাণ করা হলে রোধ হবে দুর্ঘটনা, কমবে ভোগান্তি। বাচ্চাদেরকে পার করে স্কুল পার করাইতে হয়, সেই প্রসঙ্গে আমাদের এখানে যদি একটা ওভারব্রিজ দেয় আমাদের জন্য বিশেষ করে অনেক সুবিধা হয়। কয়েকটা যদি ফুট ওভার ব্রিজ দেওয়া হয় তাহলে এখানকার মানুষের যে এই কষ্টটা লাঘব হবে। এ বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই রংপুর ঢাকা মহাসড়কের সঠিবাড়ি এলাকায় পথচারীরা পার হচ্ছেন মহাসড়ক। এখানকার স্থানীয়দের দাবি, এখানে যেন একটি ওভারব্রিজ স্থাপন করা হয়, তাহলেই মহাসড়কে অকালে ঝরবে না আর কোনো প্রাণ। এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের সাধারণ মানুষের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধার সংসদ ভবনটি 10 বছরেও চালু করা সম্ভব হয়নি, যার ফলে অযত্ন আর অবহেলায় দিন দিন জৌলুস সারাচ্ছে ভবনটি। উঠে গেছে দেয়ালের রং, নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সরঞ্জাম, লোহার জিনিসপত্রে ধরেছে মরিচা, জন্ম নিয়েছে আগাছা, ভেঙে গেছে
বেষ্টনী। বিগত কমিটির দায়িত্বে অবহেলা ও প্রশাসনের গাফিলতিকে দুষছেন বীর মুক্তিযোদ্ধারা। কর্তৃপক্ষ বলছে দ্রুতই এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 2012-13 অর্থবছরে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে নির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবনটি প্রায় এক দশক ধরে অচল অবস্থায় পড়ে আছে। 2,50,00,000 টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই ভবনটি 2016 সালের 25শে মে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলেও এখনও ব্যবহার শুরু হয়নি। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনের সৌন্দর্য নষ্ট হচ্ছে দিন দিন। ভেতরের সোলার সিস্টেম সহ অন্যান্য সরঞ্জাম অকার্যকর হয়ে পড়েছে। ভবনের ফাটল ফটকের সামনে সৌন্দর্য বর্ধনের জন্য নির্মিত এসএস পাইপের বেষ্টনীও ভেঙে গেছে। যে চালু হয় নাই, এটা কমান্ডার সাহেব করে অদক্ষতা, প্রশাসনের অনীহা ভাব, প্রশাসনিকভাবে তারা এটার উদ্যোগ নেয় নাই এবং তারাই বন্ধ করে রাখছে। এটা আমাদের কোনো আমরা একটি আমার কয় নেই কোনো দিন, এটা বন্ধ হয়েছে তো এই তুলি গেল। তারা কী করছে না করছে বলতে পারবো না। আমরা আসার পর এটা আমরা চেষ্টা করলাম যেটা যে অবস্থায় আছে এখান থেকে আমাদের আনা যায়। এই সরকার পরিবর্তনের মধ্য দিয়ে আমরা নতুন একটা প্রজ্ঞাপন পেয়েছি মন্ত্রণালয় থেকে। সেই মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে আমরা এটা ওপেন করার প্রক্রিয়া নিয়েছি। এদিকে ভবনটি সড়ক ও জনপথের জমিতে নির্মাণ হওয়ায় আইনি জটিলতায় রয়েছে প্রকল্পটি। এ বিষয়ে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিয়ম নীতি এবং আইন কানুন আইন বিধি যেগুলো আছে সেগুলো অনুসরণ করে আমরা খুব শীঘ্রই তাদের এই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সটি খুলে দেওয়ার জন্য চেষ্টা করছি। দীর্ঘদিন অচল পড়ে থাকা ভূঁইয়াপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবনটি শিগগিরই চালু হবে এমন প্রত্যাশায় দিন গুনছেন মুক্তিযোদ্ধারা। তাদের ভোগান্তি দূর হোক এমনটাই কামনা এলাকার মানুষের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। নওগাঁয় আখ চাষে পরিশ্রম ও খরচ কম এবং ভালো দাম পেয়ে লাভবান হচ্ছে চাষিরা। একই সাথে আখের জমিতে সাথী ফসল হিসেবে আলুসহ বিভিন্ন শাকসবজি চাষ করেও লাভবান হচ্ছে তারা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলনও ভালো হয়েছে। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে খুশি তারা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আখ চলে যায় পাশের জেলায়। প্রতিনিধি আবু বকর সিদ্দিকের রিপোর্ট, জানাচ্ছেন শামস আব্দুল উচ্ছ্বাস। পরিশ্রম ও খরচ কম, সঙ্গে বাজারে ভালো দাম, এই দুই কারণেই নওগাঁয় দিন দিন বাড়ছে আখ চাষের পরিমাণ। খরচের তুলনায় 3 গুণ পর্যন্ত লাভ হওয়ায় কৃষকের আগ্রহ বাড়ছে প্রতি বছর। নওগাঁ সদর উপজেলার চক বালুভরা গ্রামের আখ চাষী রবিউল ইসলাম গত বছর থেকে নিজের 1.5 বিঘা জমিতে ফিলিপাইন জাতের আখ চাষ করছেন তিনি। খরচ হয়েছে প্রায় 1,20,000 টাকা আর বিক্রিতে পেয়েছেন প্রায় 3,75,000 টাকা। সব মিলিয়ে লাভ 2,50,000 টাকারও বেশি। শুধু আখ নয়, একই জমিতে সাথী ফসল হিসেবে আলু ও শাকসবজি চাষ করেও অতিরিক্ত টাকা আয় করছেন তিনিও এলাকার অন্যান্য চাষিরা। কুষার দেখেছি, কুষার খুব সুন্দর কুষার হয়েছে। এই কুষার এর নাম ফিলিপাইন জাত, এটা সচরাচর দেখা যায় না। এটা আমাদের রবিউল ভাই প্রথম এই গ্রামে নিয়ে আইছে। কুষারের রস আছে, কুষার মিষ্টিও আছে, বুঝা যাচ্ছে। রবিউলের মতো অনেকে এখন আখ চাষে ঝুঁকছেন। অনুকূল আবহাওয়া, রোগবালাই কম থাকায় এবং উন্নত জাতের কারণে উৎপাদন ব্যয় কমেছে। অন্যদিকে চাহিদা বেশি থাকায় আখ বিক্রিতে মিলছে ভালো দাম। এক ধরনের শখ করে এই প্রজেক্টটা করছি। আমাদের এই এলাকায় মানে নওগাঁ অঞ্চলে খুব কম এই আবাদ হয়েছে। আমাদের এলাকাতে আগেও কুষারের আবাদ হয়েছে, এই আখ চাষ হতো, কিন্তু আমি চারাগুলো নিয়ে আসছি খেতলাল থেকে। নিয়ে এসে দেখলাম বেশ ভালো। গত বছরের তুলনায় এবছর প্রায় 15 হেক্টর বেশি জমিতে আখ চাষ হয়েছে। এছাড়াও কৃষকেরা লাভবান হতে সাথী ফসল হিসেবে শাকসবজি চাষাবাদে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নওগাঁ জেলায় কৃষকদেরকে আমরা সাধারণত শুধুমাত্র আখ করতে সবসময় নিষেধ করি, যে আখের সাথে যেন সাথী ফসল হিসেবে ফসল করতে পারে, তাতে তার পাতের খরচ উঠে আসে এবং পরবর্তীতে যে আখ বিক্রি করে তার এটা লাভ হিসেবে থেকে যায়। জেলায় এবছর 215 হেক্টর জমিতে স্থায়ী ও উন্নত জাতের আখ চাষ হয়েছে, যা থেকে উৎপাদিত আখের বাজার মূল্য প্রায় 15 কোটি টাকারও বেশি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার উপজেলার কুণ্ডবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসের সুপারভাইজার নুরুজ্জামান ও সহকারী মারুফ। মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে ক্যাম্প ওসি মামুনাল রশিদ বলেছেন, নিহত মারুফের মরদেহ উদ্ধার করা মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরের মতলবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। চাঁদপুর জেলা বিএনপি সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির হোসেনের সভাপতিত্বে মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মিয়াজির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক মেজবাউদ্দিন মেজু। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, চাপড়তলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি খেলু মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদালের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বশিরউদ্দিন চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাতুল্লাহ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশ হয়। সমাবেশে গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন ব্যাপারীর সভাপতিত্বে ছাত্রদল নেতা আমিনুল ইসলাম সরকার ও আজিজুল হক রাজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস এম শফিকুল ইসলাম বাচ্চু। এ সময় শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিলাল হোসেন ব্যাপারী উপস্থিত ছিলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় আলোচনা সভা হয়েছে। গতকাল উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ ক্রীড়া সম্পাদক রায়হান আমিন রনি সহ অন্যান্যরা। এ সময় বক্তব্য রাখেন নেত্রকোনা ৩ আসনের ধানের শীষের প্রাথমিক মনোনয়ন বাতিল করে রিভিউ করতে মনোনয়ন বঞ্চিত নেতৃবৃন্দ একযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানান। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জনদের সমন্বয়ে দিনাজপুরের বিরামপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও হাকিমপুরে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র, অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ডাক্তার এজেএম জাহিদ হোসেন। এ সময় বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম বাবুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, পৌর সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় 10,000 সাধারণ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। উপজেলার ভরাটোবা ইউনিয়ন শাখা বিএনপির আয়োজনে প্রধান অতিথি থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মুজিবুর রহমান মজু, রুহুল আমিন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনটি হবে, ওনারা আশা করছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় একটি ভোট তারা বাংলাদেশের জনগণকে উপহার দিবে। গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়াচালা এলাকায় ৩ শতাধিক আদিবাসী বিএনপিতে যোগদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিলাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় প্রধান অতিথি থেকে ফুলের মালা দিয়ে আদিবাসীদেরকে বিএনপিতে যোগদান করান কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব প্রধান। যোগদান অনুষ্ঠানে আলোচক ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও অ্যাজাপের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী উপস্থিত ছিলেন।
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুল হক, মৌচাক ইউনিয়ন কৃষক দলের সভাপতি SM শাহিন নিজাম এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দিনাজপুরে পার্বতীপুরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক হয়েছে। লিফলেট বিতরণ, আলোচনা সভার মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু। এ সময় পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্ত, রেজওয়ান চৌধুরী পাভেল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এজেটেম রেজওয়ানুল হক। দিনাজপুরের ফুলবাড়িতে কাজীহাল বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ চৌধুরী খোকন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রংপুরের পীরগঞ্জে বিএনপির সুধী সমাবেশ হয়েছে। দুপুরে পীরগঞ্জ পৌরসভার মণ্ডল বাড়িতে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম শেবু মণ্ডলের আয়োজনে সুধী সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পীরগঞ্জ সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব সহকারী অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন সহ আরও অনেকে। বিশ্ব ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে সকালে র্যালি ও হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা হয়। ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টলিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাক্তার SR খান। ময়মনসিংহে গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রাম পুলিশের দায়িত্ব কর্তব্য শীর্ষক 3 দিনব্যাপী প্রশিক্ষণ হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট NILG কর্তৃক জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিদুল আলম। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবিবা মিরার সভাপতিত্বে প্রশিক্ষণের ফোকাল পার্সন ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক মোহাম্মদ আবু নাসের বেগ ও উপপরিচালক KM লুৎফুর রহমান। প্রশিক্ষণে 145 জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়। লক্ষ্মীপুরে যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও SDF এর লক্ষ্মীপুর জেলা অফিসের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন SDF এর কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডক্টর শহীদুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার লাকি। চট্টগ্রামস্থ গরিবুল্লাহ হাউজিং সোসাইটির ঢেবার পার তেল কোম্পানির বাড়ির মালিক ও পরিবারের উপর হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। চট্টগ্রাম প্রেস ক্লাবের S রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আহমেদ হোসেন অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা অভিযোগ করেন, কয়েকদিন আগে সন্ত্রাসীদের নেতৃত্বে 30-35 জন অনুপ্রবেশকারী তাদের বাড়িতে ঢুকে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং হামলা, লুটপাটের চেষ্টা চালায়, পাশাপাশি উচ্ছেদের হুমকি দেয়। পরিবার দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। মেট্রো রেলের MRT 2 প্রকল্পে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের মুক্তারপুর যুক্ত করে পরিকল্পনা সংশোধন ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকালে মুন্সিগঞ্জ মেট্রো রেল বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন,
শিক্ষক, গণমাধ্যম কর্মী, সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। মুন্সিগঞ্জ মেট্রো রেল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর মুর্শিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব সিরাজুল ইসলাম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সহ অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়, মিনি পার্ক ও প্লে গ্রাউন্ড স্থাপন করা হয়েছে। উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৮০ নং কুইচতারা এম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিতা ও কেক কেটে পার্কের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি তারেক আজিজ। উপজেলার বিভিন্ন এলাকায় অজপাড়া গায়ের শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে ও প্রতিভা বিকাশে এবং স্কুল থেকে ঝরে পড়া বন্ধ করতে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক এই উদ্যোগ নেন। জেলার বিভিন্ন উপজেলার মোট ১০৭টি বিদ্যালয় এই মিনি পার্ক স্থাপন করা হচ্ছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরি ইউনিয়নের ডৌজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্লেগ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে। ডৌজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন খলিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাফিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ইসরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সিরাত অলিম্পিয়াড ২০২৫-এর পুরস্কার বিতরণী ও ক্যারিয়ার গাইডলাইন। সকালে ছাত্র শিবির কসবা উপজেলা শাখার আয়োজনে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ আল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবকাতুল্লাহ সিবকা। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার। কসবা প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন উপস্থিত ছিলেন। উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১,০০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। তরুণ সমাজের মাঝে ঐতিহ্যবাহী খেলাগুলো ধরে রাখার জন্য ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয়েছে ২ দিন ব্যাপী হাডুডু খেলা। সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। গ্রামীণ খেলাধুলার আয়োজনে অংশ হিসেবে জেলা পরিষদের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো এই খেলার আয়োজন করা হয়। খেলায় ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলার ও ৩টি পৌরসভা থেকে খেলোয়াড়রা অংশ নিয়েছেন। আগামীকাল ১৫ নভেম্বর বিকেলে ফাইনাল খেলার মাধ্যমে বিজয়ীদের পুরস্কার বিতরণী করা হবে। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শেরপুর হাফ ম্যারাথন ২০২৫। সকালে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে ঝিনাইগাতি রাঙ্গাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিযোগিতা শুরু হয়। ২১.১, ১০.১০, ৫ ও ১ কিলোমিটার এই ৪টি ক্যাটাগরিতে দেশি বিদেশি প্রায় ৮০০ রানার অংশ নেন। সবুজে ঘেরা পাহাড়ি আঁকাবাঁকা পথে দৌড়ানোর অভিজ্ঞতা উপভোগ করেন অংশগ্রহণকারীরা। শেষে বিজয়ী অংশগ্রহণকারীদের মাঝে মেডেল, ক্রেস্ট ও প্রাইজ মানে তুলে দেন আয়োজক ও অতিথিরা। সিরাজগঞ্জের উলাপাড়ায় উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার উপজেলার বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বড়হর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম। প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিণী মমিনা আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার সহ অনেকে।